অষ্টম অধ্যায় ভাসমান। এই পরাজয়ের পর মালুরা একেবারেই আত্মসত্তা হারাইয়া বসিল। তাদের ব্যক্তিত্ব, বৈশিষ্ট্য, সংস্কৃতি ধীরে ধীরে লোপ পাইতে লাগিল। তাদের নিজস্ব একটা সামাজিক নীতির বন্ধন ছিল, সেইটিও ক্রমে ক্রমে শ্লথ হইয়া আলগা হইয়া গেল। একসঙ্গে কোনো কাজ করিতেই তারা আর তেমন জোর পাইত না। সামান্য বিষয় নিয়া তারা পরস্পর ঝগড়া করিত। এমনকি ঘাটে নৌকা ভিড়াইবার সময় কে আগে ভিড়াইবে এই লইয়া মারামারি পর্যন্ত হইত। জাল ফেরিবার সময় কার আগে কে ফেলিবে এ নিয়া তীব্র প্রতিযোগিতা হইত। তারই পরিণতিতে তাদের প্রধান দুইটি দলের মধ্যে মাথা ফাটাফাটিও হইত। অথচ এর আগে এসব কোনো কালেই হইত না। তাদের ছেলেরা হুকা ছাড়িয়া সিগারেট ধরিল। তারা আগের মতো গুরুজনদিগকে মানিত না। বাপ খুড়াদের প্রতি তাদের ভক্তি যেমন হ্রাস পাইল, তেমনি সহানুভূতিও কমিয়া গেল। রোজগারের প্রতি তাদের মনও আর আগের মতো রহিল না। তিতাসের মাছ ফুরাইয়া গেলে মালুরা আগে তোড়জোড় করিয়া প্রবাসে যাইত, এখন আর যায় না। তাদের পাড়াতে তখন যাত্রাওয়ালাদেরই আধিপত্য। তারা যখন যার বাড়িতে খুশি গিয়া বসিত, আলাপ জমাইত। সে আলাপে শেষে মেয়েরাও যোগ দিত। ইহা মালুদের কখনো কখনো অস্বস্তিকর লাগিত, কিন্তু ইহার প্রতিবাদ করার জোর পাইত না। মেয়েদের কাছে এই সব রাজা, রাজপুত্র, সেনাপতি, বিবেক এক একটা অসাধারণ পুরুষ। মালুরা বড় ভাইয়ের বউদের ডাকে শুধু বউ বলিয়া, আর এরা ডাকে বৌদি বলিয়া। মেয়েরা আরও খুশি হয়। ইহারা মালোপাড়ার বৌঝিদের সম্বন্ধে নিজেদের পাড়ার যুবকদের কাছে নানা রসালো গল্প করিত। এই সব যুবকরাও কৌতূহলের বশে তাদের সঙ্গে আসিয়া মালুদের বাড়িতে বসিত, কথা বলিত ভালো কথাই। কিন্তু মেয়েরা যখন ঘাটে যাইত, তারা তখন সুযোগ দেখিয়া শীষ দিত, কিংবা আচমকা কোনো বিচ্ছেদের গানে টান দিত। এইভাবে মালুরা অন্তঃপুরে সুচিতা পর্যন্ত হারাইতে বসিল। মালুরা এ সবই দেখিত এবং ইহার ফলাফলও বুঝিতে পারিত, কিন্তু প্রতিবাদ করার জোর পাইত না। চুপ করিয়া থাকিত এবং সময়ে সময়ে নিজেরাও এই গড্ডালিকা প্রবাহে গা ভাসাইয়া দিত। মাঝে মাঝে এ নিয়েও ঝগড়া হইত। এ বাড়ির লোক ও বাড়ির লোককে খোঁটা দিত। ও বাড়ির লোক রাগিয়া বলিত, ভ্যান ভ্যান করিস না তো, আগে নিজের ঘর সামলা, তারপর পরের তরকারিতে লবণ দিতে আসিস। সত্য কথাই, তার নিজের ঘরের লোককে সামলাইতে গেলে সেখানেও রাগারাগি হইত। শেষে মেয়েদের বিলাসিতাও খুব বাড়িয়া গেল। সুযোগ পাইয়া শ্যাগরারা নানা রকম গহনার নমুনা লইয়া মনোহারি দোকানের লোকেরা তেল, গামছা, সাবান লইয়া ঘন ঘন আসা যাওয়া করিতে লাগিল। রোজগারের সময় যা রোজগার করিত এইভাবে অপব্যয় হইয়া যাইত। দুর্দিনের জন্য এক পয়সাও সঞ্চয় থাকিত না। তখন তারা উপবাসে দিন কাটাইত। ছেলেমেয়েরা খাইতে না পাইয়া কাঁদিত। মেয়েরা অনেক কাণ্ড করবে বলিয়া ভয় দেখাইত। খাইতে দিতে পারিতেছে না বলিয়া লজ্জা পাইয়া পুরুষরা চুপ করিয়া থাকিত এবং নিরুপায়ের মতো কেবল একদিকে চাহিয়া থাকিয়া জোরে জোরে হুঁকা টানিত। ক্রমে মনুষ্যত্বের পর্যায় হইতে তাহারা অনেক নিচে নামিয়া গেল।
এত নিচে নামিয়া গেল যে শত্রু নাখের ডগায় বসিয়া শত্রুতা করিয়া গেলেও মুখ তুলিয়া চাহিতে পারিত না। রোষকশায়িত চক্ষু ভূমির ওপর নিবদ্ধ রাখিয়া একদলা থুথু মাটিতে ফেলিয়া বলিত, দূর হকাওয়া। দিনে দিনে তারা আরও নিচে তলাইয়া গেল। শেষে এমনই হইল যে লোন কোম্পানির বাবুরা বন্দুকধারী পেয়াদা লইয়া আসিয়া টাকা আদায়ের জন্য মালদের ওপর অকথ্য অত্যাচার চালাইয়া যথা সর্বস্ব লইয়া গেল। তখনও তারা কিছুই বলিতে পারিল না। গ্রামের কয়েকজন উৎসাহী ধনী ব্যক্তি মালদের জন্য এখানে শহর হইতে ঋণদান কোম্পানির একটা শাখা আনিয়াছিল। সুদ খুব কম দেখিয়া মালরা সকলেই হুজুগে মাতিয়া টাকা ধার করিয়াছিল। সে অনেক দিনের কথা। সেই থেকে প্রতি বৎসর চক্রবৃদ্ধি হারে কেবল সুদই যোগাইয়া আসিতেছে। আসল আদায় হওয়া দরকার। তাই তারা পেয়াদার সঙ্গে জবরদস্ত বাবু পাঠাইয়াছে। তার নাম বিধুভূষণ পাল। গ্রামের পালেদের সঙ্গে তার আত্মীয়তা ছিল। তাদের নিকট মালদের প্রকৃত অবস্থা জানিয়া লইয়া মালোপাড়াতে আসিয়া রুদ্রমূর্তি ধরিল। বুড়া বুড়া মালদের দাড়ি ধরিয়া টানিয়া জলে নামাইল। চোখ ঘুরাইয়া বলিল, ক তোর কাছে কত আছে? শীতকাল। তিতাসের জলে দাঁড়াইয়া ঠক ঠক করিয়া কাঁপিতে কাঁপিতেও তাদের মুখ দিয়া মিথ্যা কথা বাহির হইত না। সর্বত্র মিথ্যা কথা বলিতে পারিলেও তিতাসের জলে নামিয়া মিথ্যা বলা তাদের পক্ষে অসম্ভব ছিল। কেউ বলিত 2 টাকা আছে, কেউ বলিত 1 টাকা 12 আনা আছে, কেউ বলিত কিছুই নাই। সব ছাঁকিয়া তুলিয়াও তেমন কিছুই আদায় হইল না দেখিয়া শেষে তারা ঘরে থালা বাটি ঘটি সুতার হাঁড়ি জালের পুটুলি বাহির করিয়া নিয়া ঘোড়ার গাড়িতে তুলিয়া চলিয়া যাইত। এরপর পড়িয়া যাইত কান্নাকাটির ধুম। এমন যে গ্রামের সবচেয়ে বুড়া রামকেশব, যার ছেলে পাগল হইয়া মরিয়াছে, যাকে জীর্ণ দেহ টানিয়া টানিয়া প্রতিদিন নদীতে মাছ ধরায় যাইতে হয়, তাকেও তারা রেহাই দিল না। তার দাড়ি ছিল লম্বা। ধরিবার বেশ সুবিধা হওয়ায় বিধুপাল তাকে জলে নামাইয়া পাক খাওয়াইয়াছিল সব চাইতে বেশি। কিন্তু সে কাঁদে নাই। নিজেরা কাঁদিয়া ও চোখ মুছিয়া মালরা যখন তাকে সান্ত্বনা দিতে আসিল, সে বলিল, ওপরওয়ালা ফেলিয়াছে 14 শানকির তলায়, কাঁদিয়া কি করিব? পালেরা বাজারের দোকানি মালদের অনেক জিনিসপত্র বাকি দিয়া রাখিয়াছে। তাদেরও আদায় হওয়া দরকার। তাই রুদ্যমান মালদের প্রবোধ দিতে আসিয়া তারা বলিল, বিধুপাল কড়া মেজাজের লোক, কিন্তু লোক ভালো, সব নিয়ে আছে, কিন্তু তোমাদের নৌকাগুলিতে হাত দেয় নাই। কিন্তু এ দুঃসময় বেশি দিন থাকে নাই। আবার তিতাসের নদীতে মাছ পড়ে, আবার তাদের হাতে পয়সা আসে, ঘরে ঘরে সুতা কাটার ধুম পড়ে, নতুন নতুন জাল তৈয়ার হয়, সে জালে নানা জাতের মাছ পড়ে। মালদের মুখে আবার হাসি ফোটে, কিন্তু বৎসর ঘুরিতে সে হাসিও একদিন মিলাইয়া গেল। এই পাড়ারই রাধাচরণ মালো কি একটা স্বপ্ন দেখিয়াছে। মালরা তাহাই আগ্রহ ভরে শুনিতেছে। শুনিয়া কেউ কেউ বলিতেছে, আরে দূর বোকা, তা কি হইতে পারে? আবার কেউ কেউ
শুকনো মুখে বলিল, হইতে তো পারে না, কিন্তু যদি হয়। রাতে দেখে, রাতে ফুরাইয়া যায়। স্বপ্ন আবার কোনোদিন সত্য হয় নাকি? হয়। যশোদারানী স্বপ্ন দেখিয়াছিল, গোপাল মথুরার মোকামে চলিয়া যাইবে। গেল না? সুবলার শাশুড়ি স্বপ্ন দেখিয়াছিল, জিয়লের ক্ষেপে গিয়া সবুলা নাও চাপা পড়িয়া মরিবে। মরিল না? আরে, সে তো স্বপ্নের কথা বলিয়াছিল সুবলা মারা যাওয়ার পর। আগে তো বলিতে পারে নাই, তবেই বোঝো। তুইও এইসব কথা প্রকাশ করিবি? এখন না, স্বপ্ন ফলিয়া যাওয়ার পরে, এখন চুপ করিয়া থাক। কিন্তু স্বপ্নদ্রষ্টা চুপ করিল না। তার স্বপ্ন যে কেবল নেশার স্বপ্ন মাত্র নয়, সে স্বপ্নের আনুমানিক অনেক কিছুই যে দিনের বেলাতে স্বচক্ষেও লক্ষ্য করিয়াছে, এসব কথা খুলিয়া বলিল। এতদিন আমি কিছু কই না, তোরা বিশ্বাস করবি না এর লাগি। যাত্রাবাড়ির টেক ছাড়াইয়া কুড়ুইলা খালের মুখ হইতে বেও সাতেক উজানে একটা কুড় আছে না, বাপ দাদার আমল হইতে দেখি সৌত সিধা চলে নাকি? সেই দিন জাল ধরিয়া দেখি জালখানা উল্টাইয়া নিল, সোদ ঘুইরা গেছে। এমন আচানক কাণ্ড! তোমরা তো এখন রাতের জাল বাও না, খোঁজ খবরও রাখো না। সারা রাত জাল লাগাইয়া উজান ভাটি ঘুরি। গাঙের হিসেব কেমন একটা লড়চড় হইয়া গেছে। সোদ যেখানে আর হইয়া গেছে সিধা, যেখানে সিধা হইয়া গেছে আর। সেই দিন হইতে মনে বিষম ভাবনা, কি জানি কি একটা হইব। মনে শান্তি নাই, আছে খালি ভাবনা। কাল রাইতে মরা পোড়া টেকে জাল পাতলাম, মাছ উঠল না। গেলাম 5 ভিটার টেকে, মাছ নাই। গেলাম গরিবুল্লার গাছের ধারে, কিন্তু জালে মাছ এক করতে পারলাম না। যেখানেই যাই দেখি স্রোত মন্দা, মাছেরা দূরে দূরে লাফায়, জালে পড়ে না। শেষে গেলাম কুড়াইলার খালের মুখে, দেখলাম স্রোত খালি লাটুমের মতো ঘোরে। জাল নামাইয়া পাটাতনের ওপর কাত হইলাম। চোখে ঘুম নাই, কেবল একটা চিন্তা তিতাসের কি যেন একটা হইতাছে। কোনো এক সময় চোখের পাতা জোড়া লাগলো, টের পাইলাম না। এমন সময় দেখলাম স্বপ্ন, তিতাস শুকাইয়া গেছে। এই স্বপ্ন কি মিছা হইতে পারে? দেখলাম যে গাঙে 20 হাতি বাঁশ ডুবাইয়া তলা ছোঁয়া যায় না, সেই গাঙের মাঝখান দিয়া ছোট্ট একটা মানুষ হাইটটা চলছে। যে যে জায়গা দিয়া সে গেছে, একটু পরেই দেখলাম সেই সকল জায়গায় আর জল নাই, শুকনা ঠন ঠন করতাছে। বুকটা ছ্যাত কইরা উঠল, হাত পাও কাঁপতে লাগলো। নাওয়ে আমি একলা, এমন ডর করিতে লাগলো যে একবার চিৎকার দিয়া উঠলাম। শেষে 3 বার রাম নাম লওয়াতে ডর কমল। এমন স্বপ্ন দেখলেনি আর ঘুম হয়? ঘুমাইলাম না। শ্রোতারা সমবেদনা জানাইল, আহা, বড় দুঃস্বপ্ন দেখিয়াছে রাধাচরণ। মাথায় তেল দিয়া স্নান করো গিয়া। তার স্বপ্নকে স্বপ্ন বলিয়াই সকলে উড়াইয়া দিল। কেউ বিশ্বাস করিল না, কিন্তু একটা কালো ছায়ার মতো কৌতূহল মিশ্রিত আশঙ্কা তাহাদিগকে পাইয়া বসিল।
পুরুইলা খালের মুখ হইতে উজানের দিকে যখনই জাল ফেলিতে যায়, ভয়ে ভয়ে বাঁশ দুটিকে খাড়া করিয়া একটু বেশি করিয়া ডোবায়। আর দুরু দুরু বুকে মুহূর্ত গণে মাটিতে ঠেকিল কিনা, আর কোথায় স্রোতের কি নড়চড় হইল, পই পই কইরা খোঁজে। খুঁজিতে খুঁজিতে সত্যই দেখিল হিসেবে মেলে না, কোথায় যেন গোলমাল হইয়া গিয়াছে। তারা বহু পুরুষ ধরিয়া এই নদীর সঙ্গে পরিচিত, তাদের দিনে রাতের সাথী বলিতে এই নদী। এর মনের অলিতে গলিতে তাদের অবাধ পথ চলা, এর নারী নক্ষত্র তাদের নখদর্পণে। কাজেই স্রোতের একটুখানি আর টিপিয়াই বুঝিতে পারে কোথায় এর ব্যাধি ঢুকিয়াছে, বুঝিতে পারে এর বুকে কাছেই কোথাও খুব বড় একটা চর ভাসিতেছে। তাদের হিসাব ভুল হয় না। ভাসমান চরটা একদিন মোহনার জলের খুঁটিতে ধরা পড়িয়া গেল। সেটা ছিল ভাটার শেষ দিন। বড় নদী তার বহু জল টানিয়া নিয়াছে, এমন সব ভাটাতেই নেয়, আবার জোয়ারে ফিরাইয়া দেয়। যত ইচ্ছা দিয়াও যা থাকে তিতাস তাকে নিয়া থম থম করে। জলগৌরব তার কোনো কালে ম্লান হয় না। মোহনের বুক ধড়াস ধড়াস করিতে লাগল। সে ছেলেবেলা গল্প শুনিয়াছে, কোনো এক সাধু খড়ম পায়ে দিয়া এই তিতাসের বুকের ওপর দিয়া হাঁটিয়া পার হইয়া যাইত। সেটা শুধু মন্ত্রবলেই সম্ভব হইয়াছিল। পাঠকের নিকট শুনিয়াছে বিশাল যমুনা নদী, অগাধ তার জলরাশি। আর ঝড়ে বৃষ্টিতে দুর্যোগপূর্ণ রাত বাসুদেব কৃষ্ণকে লইয়া জলে নামিল এবং খাপুর খুপুর করিয়া হাঁটিয়া পার হইয়া গেল। সেটা শুধু তারা দেবতা বলিয়াই সম্ভব হইয়াছিল। আর এখানে দিনে দুপুরে চর্ম চোখের সামনে জালটা ফেলিতেই তার বাঁশ মাঝগাঙ্গেও খুচ করিয়া তলার মাটিতে ঠেকিল। নৌকাটা কাঁপিয়া উঠিল, আর কাঁপিয়া উঠিল মোহন নিজে। মোহন বাড়িতে আসিয়া স্তব্ধ হইয়া রহিল। পাড়ার লোকেরা ডাকাডাকি করিলে সহসা সে রাগে ফাটিয়া পড়িল। মালগোষ্ঠী যাত্রা করুক, কবি করুক, নাচুক, মারামারি কামড়াকামড়ি যা মন চায় করুক, তার ভাবনা নাই, গাং শুকাই আছে। কি কইলি? আরে মোহন, কি কইলি? আরে অমন মোহন, কি কইলি? কইলাম গাঙে নাইমা দেখো গিয়া। এখান হইতে ৮ মাইল দূরে যাত্রাবাড়ির টেক। নৌকা লইয়া তারা সেখানে গিয়া বাঁশ ফেলিল। এই টেক হইতে শুরু করিয়া এই আভাসিত চর উজানে কোথায় যে শেষ হইয়াছে তারা কিনারা করিতে পারিল না। যারা স্নান করিয়া নামিয়াছে তাদেরই একজন বার পানি নেশায় পা টিপিয়া টিপিয়া একেবারে মাঝ নদীতে গিয়াছে দেখা গেল। মাঝ নদীতে তার মোটে গলা জল। এমন আশ্চর্য ঘটনা তারা জীবনে এই প্রথম দেখিয়াছে। বড় বড় নদীতে এক তীর ভাঙে, অপর তীরে চর পড়ে, ইহাই ধর্ম। কিন্তু তিতাসের ধর্ম তা নয়। এ নদীর কোনো তীরই ভাঙে না, কাজেই তার বুকে যখন চর পড়িল সে চর দিনে দিনে জাগিতে থাকে আয়তনে বাড়িয়া, চওড়া বুক চিতাইয়া।
বর্ষাকালে জল বাড়িয়া তিতাসের কানায় কানায় পূর্ণ হইল। বর্ষা আসতে সে জল সরিয়া যাওয়াতে সেই চর ভাসিয়া বুক চিতাইয়া দিল। কোথায় গেল এত জল? কোথায় গেল তার মাছ? তিতাসের কেবল দুই তীরের কাছে দুইটি খালের মতো সরু জলরেখা প্রবাহিত রহিল। তিতাস যে কোনো কালে একটা জলে ভরা নদী ছিল তারই সাক্ষী হিসাবে। কাজেই তার বুকে যখন চর পড়িল, সে চর দিনে দিনে জাগিতে থাকে আয়তনে বাড়িয়া, চওড়া বুক চিতাইয়া। বর্ষাকালে জল বাড়িয়া তিতাস কানায় কানায় পূর্ণ হইল। বর্ষা অন্তে সে জল সরিয়া যাওয়াতে সেই চর ভাসিয়া বুক চিতাইয়া গেল। কোথায় গেল এত জল? কোথায় গেল তার মাছ? তিতাসের কেবল দুই তীরের কাছে দুইটি খালের মতো সরু জলরেখা প্রবাহিত রহিল। তিতাস যে এককালে একটা জলে ভরা নদী ছিল তারই সাক্ষী হিসেবে। দুই তীরের উচ্চতা ডিঙাইয়া একদিন দূর দূরান্তের কৃষকেরা লাঠি লাঠা লইয়া চরের মাটিতে ঝাঁপাইয়া পড়িল। পরস্পর লাঠালাঠি করিয়া চরটিকে তারা দখল করিয়া লইল। জেলেরা তীর হইতে কেবল তামাশা দেখিল। এ জায়গা যতদিন জলে ছিল ডোবানো ততদিনই ছিল মালদের। সেই জল সরাইয়া ভাসিয়া উঠিয়াছে, তখনই হইয়া গেল চাষাদের। এখানে তারা বীজ বুনিবে, ফসল কাটিয়া ঘরে তুলিবে। তাদের এ দখল চিরকাল বর্তাইয়া রহিবে। কোনোদিন কেউ এ দখল হরণ করিয়া লইবে না। তাদের এ দখল যে বাস্তবের ওপর, তা যে মাটির ভিতরে অনুপ্রবিষ্ট। আর মালদের দখল ছিল জলে, তরলতার নিরবলম্ব নিরবয়বের মধ্যে। কোনোদিন সেটা বাস্তবের গভীর স্পর্শ খুঁজিয়া পাইল না। পাইল না শক্ত কোনো অবলম্বন, কঠিন কোনো পা রাখিবার স্থান। তাই তারা ভাসমান। পৃথিবীর বুকে মিশিয়া যতই তারা জেলেরা গাছপালা বাড়ি ঘরের সঙ্গে মিতালি করুক, তারা বানের মতো ভাসমান। যতই তারা পৃথিবীর বুক আগড়াইয়া ধরিয়া থাকুক, ধরার মাটি তাহাদিগকে সর্বদা দুই হাতে ঠেলিয়া দিতেছে আর বলিতেছে, ঠাঁই নাই, তোমাদের ঠাঁই নাই। যতদিন নদীতে থাকে জল ততদিন তারা জলের ওপর ভাসে। জল শুকাইলে তারা জলের সঙ্গে বাষ্প হইয়া উড়িয়া যায়। এখনো জোয়ার আসে, চরটা তখন ডুবিয়া যায়। সারা তিতাস তখন জলে জলময়। নদীর দিকে দৃষ্টি প্রসারিত করিয়া মালরা ভাবিতে চেষ্টা করে, এই তো জলে ভরা নদী, ইহাই সত্য। একটু আগে যাহা দেখা গিয়াছিল ওটা দুঃস্বপ্ন। কিন্তু ভাটা আসিলেই সত্যটা নগ্ন হইয়া ওঠে। মালদের এক একটা বুক জোড়া দীর্ঘ নিঃশ্বাস বাহির হয়। তিতাস যেন একটা শত্রু, নির্মম নিষ্ঠুর হইয়া উঠিয়াছে। সেই শত্রু আজ সম্পূর্ণ অনাত্মীয় হইয়া গিয়াছে। এতদিন সোহাগে আহ্লাদে বুকে করিয়া রাখিয়াছে, আজ যেন ঠেলিয়া কোনো গহীন জলে ফেলিয়া দিতেছে। যেন মালদের সঙ্গে তার সম্পর্ক চুকাইয়া নিষ্করুণ কণ্ঠে বলিয়া দিতেছে, আমার কাছে আর আসিও না, আমি আর তোমাদের কেউ না। বর্ষাকালে আবার সে কানায় কানায় পূর্ণ হইয়া ওঠে। সুদূরবর্তী স্থান হইতে ভাসিয়া আসে তার ঢেউ। তখন তার স্রোতের ধারা কল কল করিয়া বহিতে থাকে। আবার প্রাণচঞ্চল মাছেরা সেই স্রোতের তরি বাহিয়া পুলকের সঙ্গে উজাইয়া চলে।
নতুন জলে মালোরা প্রাণ ভরিয়া ঝাঁপাঝাঁপি করে, গা ডোবায়, গা ভাসায়। নদীর শীতল আলিঙ্গনে আপনাদের ছাড়িয়া দিয়া বলে, তবে যে বড় শুকাইয়া গিয়াছিলে। বলিতে বলিতে চোখে জল আসিয়া পড়ে। বড় যে তোমাকে পরপর লাগিত, এখন তো লাগে না। এত যদি স্নেহ, এত যদি মমতা, তবে কেন সেদিন নির্মম হইয়া উঠিয়াছিলে? এ কি তোমার খেলা? এ খেলা আর যার সঙ্গে খুশি খেলাও, কিন্তু জেলেদের সঙ্গে নয়। তারা বড় অল্পেতে অভিভূত হইয়া পড়ে। তোমার ক্ষণিকের খেয়ালকে সত্য বলিয়া মানিয়া নিয়া তারা নিজেরাই আত্মনির্যাতন ভোগ করে। তারা বড় দীন, দয়াল তুমি। তাদের সঙ্গে এ খেলায় খেলাইও না, এরূপ দেখাইও না। তারা তোমার প্রসন্ন দৃষ্টি দেখিয়াই অভ্যস্ত। বিধির বিধানে বর্ষার স্থায়িত্বের একটা সীমারেখা আছে। তার দিন ফুরাইলে তিতাস আবার সেই রকম হইয়া গেল। তার বুকের চরটা নগ্ন হইয়া জাগিয়া উঠিল। এবার সেটা আয়তনে আরও বাড়িয়াছে। উজানের দূর দূরান্ত হইতে একেবারে মালোপাড়ার ঘাট পর্যন্ত সেটা প্রসারিত হইয়া পড়িয়াছে। এবারও কৃষকেরা লাঠি লইয়া দখল করিতে আসিবে। রামপ্রসাদ ঘুরিয়া ঘুরিয়া জেলেদের উত্তেজিত করিতে চেষ্টা করিল। ওরা কৃষক, ওদের জমি আছে, ওরা আরও দখল করিবে। এতদিন জল ছিল, আমাদের ছিল দখল। এখন জল গিয়াছে, তার মাটিও এখন আমাদেরই। ওরা অত দূর হইতে আসিয়া দখল করিয়া নিবে, আর এত নিকটে থাকিয়া আমরা জেলেরাই বা নিশ্চেষ্ট থাকিব কেন? নিজেদের মধ্যে দীর্ঘকাল দলাদলির ফলে তারা একযোগে কাজ করার ক্ষমতা একেবারেই হারাইয়া ফেলিয়াছিল। তাই মারামারির নাম শুনিয়া আঁতকাইয়া উঠিল, বলিল, গাং শুকাইয়া গিয়াছে, তার সঙ্গে আমরাও গিয়াছি। এখন মাটি নিয়া কামড়াকামড়ি করিতে আমরা যাইব না। তোমার সাধ হইয়াছে, তুমি একলা যাও। রামপ্রসাদ একলাই গিয়াছিল। তার বাড়ি সোজা চরের মাটি দখল করিবার জন্য নিশ্চিত মৃত্যু জানিয়াও ঝাঁপাইয়া পড়িল। জোয়ান ভাইদের পাশে রাখিয়া লড়াই করিতে করিতে বৃদ্ধ সেই মৃত্যুও বরণ করিল। করম আলী, বন্দে আলী প্রভৃতি ভূমিহীন চাষিরাও আসিয়াছিল, কিন্তু মার খাইয়া ফিরিয়া গিয়াছে। কেহ এক খামচা মাটিও পাইল না। তবে পাইল কে? দেখা গেল যারা অনেক জমির মালিক, যাদের জোর বেশি, তিতাসের বুকের নয়া মাটির জমিনের মালিকও হইল তারাই। তাতে জেলেদের কিছু আসে যায় না, কারণ যেদিন থেকে জল গিয়াছে সেদিন থেকে তারাও গিয়াছে। উপরি উপরি একটা বছর ঘুরিয়া গেল। এবারের বর্ষার পর নবীনগর গ্রামের জেলেদেরও টনক নড়িল। ভাসমান চরটা ভাসিতে ভাসিতে তাদের গ্রাম পর্যন্ত ছড়াইয়া গিয়াছে। অনন্তবালার বাপ বিষম ভাবনায় পড়িয়াছে। একদিন বনমালীকে ডাকিয়া বলিল, একবার দেখো না, তার নিখোঁজ পাও। অনন্তবালার বয়স বাড়িয়াছে। তার বয়সের অন্যান্য মালোর মেয়েরা সকলেই স্বামীর ঘর করিতে চলিয়া গিয়াছে। সে এখনও মাঘমণ্ডলের পূজা করে। অনন্ত নাকি তাকে বলিয়া গিয়াছে, লেখাপড়া শিখিয়া সে যেদিন ফিরিয়া আসিবে, সেদিন যাহা বলিবে অনন্ত তাহাই করিবে। আমি আর কি বলিব? মা খুড়িমা যে কথা
অহর্নিশ বলে, আমিও সে কথাই বলিব বলিয়াছিল অনন্তবালা। সেটা ছিল অবোধ বয়সের ছেলে মানুষই। এখন বয়স বাড়িয়া সে চিন্তাটা আরও প্রবল হইয়াছে। তার বয়সের অন্য মেয়েদের যখন একে একে বর আসিল, অনন্তবালা দেখিয়াছে, কিন্তু মনে করিয়া রাখিয়াছে তারও একদিন বর আসিবে। সে বর আর কেউ নয়, সে অনন্ত। দিন দিনই তাকে একটু একটু করিয়া বড় দেখায়। শেষে মা বুড়িমাদের চোখেও সে দৃষ্টিকটু হইয়া পড়িল। তার চাইতে ছোট মেয়েরা দেখিয়া মাঝে মাঝে ছড়া কাটে। অনন্তবালা ঘরের পালা, তারে নিয়া বিষম জ্বালা। তার মা একদিন তার বাপকে তিরস্কার করিয়া বলিয়াছিল, মাইয়ারে যে বিয়া দেও না, সে কি কাঠের পালা যে ঘরে লাগাইয়া রাখো বা? কথা শুনো বনমালী, তোমার রেলের ভাড়া দেই, তুমি কুমিল্লা শহরে যাও, দেখো গিয়া তার খোঁজ পাওয়া যায়। বনমালী গিয়াছিল। 2 দিন হোটেলে বাস করিয়া রাস্তায় রাস্তায় ঢুঁড়িয়াছে, কোনো হদিশ মেলে নাই। হদিশ মিলিয়াছিল 7 বৎসর পরে। অনন্তবালা তখন 16 ছাড়াইয়া 17ই পা দিয়াছে। মালোর ঘরে অত বড় আইবুড়ো মেয়ে কেউ দেখে নাই বলিয়া সকলেই তার বাপবুড়াকে ছি ছি করিত। বয়স যতদিন কম ছিল, ভালো বর আসিলে অনন্তর আশায় তারা প্রত্যাখ্যান করিয়াছে। এখন অনন্তর আশা গিয়াছে, বর আসে 3য় কিংবা 4র্থ পক্ষ, তার ওপর মূর্খ, দেখিতে কদাকার। তারই একটার সঙ্গে জুড়িয়া দিব, আর উপায় নাই বলিয়া তার বাপ একদিন নির্মম হইয়া উঠিলে সে দুঃখে অপমানে মরিতে চাহিল এবং বিস্তর কাঁদিয়া মা খুড়িমাদের তিরস্কারে ও অনুরোধে মন স্থির করিল। এমন সময় খবর নিয়া আসিল বনমালী। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।